অনেক এলিমেন্টস এর তোমার হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রপার্টিজ তাদের রিঅ্যাকশন এগুলো আমরা দেখব। তো এর মধ্যে তোমার মোটামুটি তোমার নাম শুনে হয়তো মনে হতে পারে যে আমার তো ও লেভেলস এর আমি গ্রুপ 1 পড়ে আসি, যেমন গ্রুপ 1 এ ও লেভেলস এর পড়ে আসলে অ্যালকালি মেটালস এর যে ফিচার গুলো পড়েছেন সেখানে। তো 2 এর জন্য তেমন কিছু পড়েননি, কারণ কি মানে ওইরকম ভাবে কিছু বলা হয়নি এখানে। তোমার গ্রুপ 1 2 এলিমেন্ট গুলোর সাথে তাদের যে কম্পাউন্ড গুলো আছে সেই কম্পাউন্ড গুলোর বিশেষ করে তোমার আছে কার্বনেটস, নাইট্রেটস, এগুলোর স্টেবিলিটি এখানে আমি স্টাডি করব। প্রথমে আমরা যদি বলি তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন টু দা গ্রুপ 1 and 2 এলিমেন্টস। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে গ্রুপ 1 and 2 এলিমেন্টস এর কথা আমরা যদি বলি, এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় দেখি সেটা দাঁড়াবে, সেটা হচ্ছে NS1, এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য, আর গ্রুপ 2 এর জন্য কি NS2, মানে এটা যে কোনো কিছু হতে পারে আউটার শেল, রাইট? মানে এখানে আগে যাই থাকুক না কেন তোমার সেখানে তার লাস্ট ইলেকট্রনটা মনে করছে যে আমাদের যে আউটার শেলে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে আর যদি একটা ইলেকট্রন থাকা মানে কি সে গ্রুপ 1 এ। আর আরেকটা বিষয় হচ্ছে এরা গ্রুপ 1 এবং 2 যে আছে এরা দুটোই হচ্ছে S ব্লক। আচ্ছা, দুটোই কি S ব্লক, আর এদের আউটার ইলেকট্রন দুটো লাস্ট ইলেকট্রন ইন্টারনাল কোথায় অ্যাডেড হয় কোথায়, লাস্ট में অ্যাডেড হওয়া হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন করার সময় S অরবিটাল, দ্যাটস ওয়াই দে অল আর S ব্লক এলিমেন্টস। এরপর আমি যদি বলি তোমার এদের যে জেনারেশন আমরা বলেছিলাম সেটা হচ্ছে তোমার যে এখানে 6 এলিমেন্টস আছে তোমার হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে, এবং এদের ক্ষেত্রে আমাদের মনে করা হচ্ছে যেটা যে আমরা মূলত এটাকে মানে স্টাডি করেছি তাহলে গ্রুপ 1 এর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সর্বোচ্চ মনে করছে রুবিডিয়াম পর্যন্ত। তো সিজিয়াম ট্রান্সফার নিয়ে আমরা কথা বলি, কারণ এগুলো কি রেডিওঅ্যাক্টিভ অনেক, আর অনেক ট্রান্সফার অনেক আনস্টেবল, অনেক আনস্টেবল তো অল্প সময়ের জন্য তৈরি হয়, ডিকে করে আলাদা এলিমেন্ট হয়ে যায়। এগুলো নিয়ে আমরা কিছু স্টাডি করি না, কিন্তু আমরা ওই যে তাদের ট্রেন্ডটা ঠিক একই রকম গ্রুপ 2 যারা আছে আমরা বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম নিয়ে বলেছি, ব্যারিয়ামের রিঅ্যাকশন আমরা বলিনি, তো ওটাও রিঅ্যাক্টিভ। এখন কথা হচ্ছে আপনার এখানে মাথায় রাখতে হবে যে এগুলোর মধ্যে আমি যে রিঅ্যাকশন গুলো পড়ছি, হ্যাঁ, এদের ট্রেন্ড আর হচ্ছে সিমিলারিটি। আমি যদি এদের তোমার হচ্ছে কিছু প্রপার্টিজ জানি, তাহলে এই প্রপার্টিজ গুলোর একটা ট্রেন্ড থাকবে যে ডাউন দা গ্রুপ। যেমন ফর এক্সাম্পল গ্রুপ 1 এর কথা যদি আমরা বলি, এরা সবাই আমরা জানি হাইলি রিঅ্যাক্টিভ, এবং ডাউন দা গ্রুপ রিঅ্যাক্টিভিটি বাড়ে। ডাউন দা গ্রুপ রিঅ্যাক্টিভিটি কেন বাড়ে? কারণ এখানে আমরা জানি যে তোমার গ্রুপ 1 বা গ্রুপ 2 যাই হোক না কেন বা মেটাল গুলোর ক্ষেত্রে reactivity depends on how easily the electron or outer electron is lost. The more easily the element loses electron, the more reactive it is. ঠিক না? কারণ in case of combining with other elements, metals tend to lose electron. Even tend to be metals always lose electron to form positive ions. And the more easily it can form positive ions, the more reactive it is. And if you go down the group for group 1 and group 2 elements, both of group 1 and group 2, the distance between the outer shell and the nucleus increases. Therefore, the attraction between the outer electrons and the nucleus decreases. So, the outer electron can easily be lost. Moreover, if you go down the group, more number of inner shells are occupied by the atoms. And the more number of inner shells, the more shielding effect or screening. Therefore, the less attraction between the nucleus and the outer shell electrons, and more easily lost, the more reactive it is. তো এখানে আপনাকে যে পয়েন্টগুলো আমরা আগে শুধুমাত্র মনে করেছে বলতাম নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বাড়তো, শেল বাড়াটা আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, এই যে আমরা আয়নাইজেশন এনার্জিরও যেই রিজনগুলো বলেছিলাম ঘুরে ফিরে কিন্তু মিলে যাচ্ছে। কেন বলেন তো বাবা? এগুলো তো আয়নাইজই হয়, মেটালগুলো তো আয়নাইজই হয়, পজিটিভ আয়ন ফর্ম করতে আয়নাইজেশন। কারণ আয়নাইজেশন যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আয়নাইজেশন এনার্জি, তাহলে এখানে গ্রুপ 1 2 রিঅ্যাক্টিভিটি তো ওই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করছে না, কারণ
আয়নাইজেশন মানে রিমুভাল অফ ইলেকট্রন। তাহলে কার থেকে আউটার ইলেকট্রন বের করার জন্য কি করে এনার্জি দরকার সেটা আমরা কি বলছি, আয়নাইজেশন এনার্জি বলছি। এখন মেটালগুলোর ক্ষেত্রে তো আমরা রিঅ্যাক্ট করানো মানে আয়নাইজ করানো, পজিটিভ আয়ন ফর্ম করানো। তাহলে এখানেও কিন্তু তোমার হচ্ছে ওই কন্ডিশনগুলো এক্সপ্রেশনটা কিন্তু ঘুরে ফিরে সেম আসছে। এখন যেমন ডাউন ডাবল বা নিউক্লিয়ার চার্জ বাড়ছে, প্রোটন নাম্বার বাড়ার সাথে সাথে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তো সেই অনুযায়ী আয়নাইজেশন এনার্জি তোমার হচ্ছে কি করার কথা, বাড়ার কথা। কিন্তু এটাকে আউটফ্লো করছে কি, আউটফ্লো করছে কি আরো দুটো ফ্যাক্টর। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে তোমার হচ্ছে ডিসটেন্স বিটুইন দা তোমার হচ্ছে ইনার্শিয়াল সরি আউটার শেল এন্ড নিউক্লিয়াস আর মোর তোমার হচ্ছে অকুপাইড ইনার্শিয়ালস। তাহলে যত বেশি ইনার্শিয়াল থাকবে শিল্ডিং ইফেক্ট তত বেশি থাকবে, স্ক্রিনিং তত বেশি থাকবে, মানে শিল্ড করে রাখবে অ্যাট্রাকশন থাকবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ 1 এর এবং 2 এর একই কথা। ডাউন দ্য গ্রুপ দ্যাটস রিঅ্যাক্টিভিটি কি করে, ইনক্রিজ করে। ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে। আর আমরা গ্রুপ 1 থেকে 2 লেস রিঅ্যাক্টিভ, এর রিজন হচ্ছে আমরা এর আগে বলছি যে অ্যাক্রস দ্য গ্রুপ দ্য আয়নাইজেশন ডিক্রিজ করে। তো এখানে তো 1 থেকে 2 এর আয়নাইজেশন বেশি সরি আয়নাইজেশন ইনক্রিজ করে, যার মানে রিঅ্যাক্টিভিটি কি হবে, ডিক্রিজ করবে। তোমার মেটালগুলোর ক্ষেত্রে যেমন সোডিয়ামের থেকে কিন্তু ম্যাগনেসিয়াম লেস রিঅ্যাক্টিভ। এর কারণটা কি, সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি থেকে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি আরো অনেক বেশি। তার মানে কি এর ইলেকট্রন লুজ করাটা আরো বেশি ডিফিকাল্ট। তার মানে যে যত ডিফিকাল্ট মানে সেটা তো লেস রিঅ্যাক্টিভ। আচ্ছা, এখন ট্রেনের আয়নাইজেশন আমরা বলছি যেমন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইন গ্রুপ 1। তো গ্রুপ 1 এর লিথিয়ামের হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন। আরেকটা বিষয় বাবা, যদিও আপনাদের নাই কিন্তু তারপর চেষ্টা করবেন এই কমন সেন্স গুলো রাখার। এখন কমন সেন্স এমন একটা জিনিস যেটা হচ্ছে সাধারণ মানুষের থাকে না, কমন মানুষের থাকে না, আনকমন মানুষদের থাকে বলতে চান। কারণ আমরা যেটাকে কমন সেন্স নাম দিয়েছি, হ্যাঁ কমন সেন্স নাই। আরে বাবা, ও যদি বুদ্ধিমান হতো তাহলে তার ভুল করতো না। তারপরে তোমার মানে কোনো কাজ ভুল করলাম, তোমাকে কমন সেন্স নাই। কমন সেন্স সব মানুষের থাকে, বুদ্ধিমান মানুষের থাকে। আমরা নাম দিয়েছি কমন সেন্স। তো নামটা কমন সেন্স যদি এমনই হতো সবার থাকলে সবাই কি একই ভুল করতো না, আর সবাই বুদ্ধিমান না। এখন বিষয়টা হচ্ছে যে তোমাকে অনেক সময় স্কেচ করা লাগবে আয়নাইজেশন এনার্জির গ্রাফ, হ্যাঁ কারণ স্কেচ করা লাগবে। এখন হয়তো গ্রিড দেওয়া আছে, তুমি মনে করো এটা জানো যে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডটা কেমন, যে কোথায় কমবে কোথায় বাড়বে, ওই যে আমাদের ফ্লাকচুয়েশন গুলো দেখি। কিন্তু তুমি এটা জানো না যে আপনার এটা 300 থেকে শুরু হবে না 500 থেকে শুরু হবে। ব্যাপারটা হচ্ছে আপনি মাথায় রাখতে হবে গ্রুপ 1 এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি তোমার ধরো ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাক্রস দ্য পিরিয়ড গুলো বসাই না। তাহলে একবার লিথিয়াম থেকে স্টার্ট করি, আমরা মনে করো হচ্ছে নিয়ন পর্যন্ত শেষ করি, মানে সরি হাইড্রোজেন আর হিলিয়াম, তারপর কি তোমার পরে স্টেপে নিয়ন লিথিয়াম থেকে স্টার্ট করে আমরা কোথায় শেষ করি, নিয়ন। এরপর আবার সোডিয়াম থেকে স্টার্ট করে আয়রন পর্যন্ত। এখন বাবা লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি কোন জায়গা থেকে স্টার্ট হবে, ওই পিরিয়ডটা কোথায় স্টার্ট হবে, এটা যদি না জানো তাহলে আপনি স্কেচটা শুরু করতে বলবেন। এই জন্য কিছু জিনিস এত সস্তা হ্যাঁ। এখন যেমন লিথিয়ামের জন্য অ্যারাউন্ড তোমার হচ্ছে মানে পিরিয়ড 1 এর জন্য স্টার্টিংটা পিরিয়ড 1 এ হচ্ছে সে যে সবার প্রথম মানে অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে, অ্যাক্রস দ্য পিরিয়ড কি করে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে। তাহলে এখানে তো সবচেয়ে প্রথম যে আছে অ্যাক্রস দ্য পিরিয়ড কোন একটা পিরিয়ডে তার সবচেয়ে কম। লিথিয়ামেরটা হচ্ছে তোমার 520 কাছাকাছি, সোডিয়ামেরটা মানে লিথিয়ামের যে পিরিয়ডটা 520 থেকে স্টার্ট করবে, লিথিয়ামেরটা পর সোডিয়ামেরটা এটা তার अराउंड 490 480 এরকম স্টার্ট হবে। পটাশিয়ামেরটা আরেকটু কম, কারণ যে এক ডাউন তো কম। এবার বুঝতে পেরেছেন আইডিয়াটা 2000 থেকে শুরু হবে না, ফার্স্ট তোমাকে আইডিয়া রাখতে হবে। এই আইডিয়া রাখার একটা কারণ তুমি ক্যালকুলেশন অনেক সময় করবে না, ধরো তুমি বন্ড নেবার সাইকেল ইউজ করছো বা তুমি এক্সারসাইজ ইউজ করছো বা আয়নাইজেশন এনার্জি ভ্যালু বের করতে যাচ্ছো, এখন কোন একটা ভুল করে ফেলেছো, ভুল করে দেখছো যে আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ভ্যালু আসছে মনে করো ফর एग्जांपल 2000। এখন
তুমি পরে চিন্তা করো না 2000 তো হওয়ার কথা না ফার্স্ট কারণ আমরা একটা ভুল করেছি। তো এই যে ডেটা কিছু মনে থাকলে মানে ভালো হয়। তুমি যদি মনে করো হচ্ছে এটার একটা কারণ হচ্ছে তুমি ফর এক্সাম্পল মনে করো যে CH বন্ডের একটা কারণ হাইড্রোজেন বন্ডের বন্ড ক্যালকুলেট করবো 1 মোলের জন্য সবই যদি ডেটার ভিতরে দেওয়া লাগে দেখা লাগে তাইলে মনে করো হচ্ছে মাথা কি জন্য আছে কিছু তো অ্যাটলিস্ট মনে করো মনে রাখা উচিত। আমার কয়েকদিন আগে ক্লাস থেকে কোশ্চেন মন যাচ্ছিল ক্লাস থেকে সবগুলোকে বের করে দিই যতগুলো আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে মানে ও লেভেলসের একটা ক্লাসে ধরো এ লেভেলসে বেরিয়ে করে দিতাম সত্যি কথা বের করে দিতাম ও লেভেল থেকে মনে করো যে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা গেছে আর কি। এটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো আইসের মেল্টিং পয়েন্ট কত সব অবাক হয়ে গেছে। আইসের মেল্টিং পয়েন্ট কত ও লেভেলসে পড়তে এসে আইসের মেল্টিং পয়েন্ট জানে না ওয়াটারের বয়লিং পয়েন্ট জানে না কোর্সে কি স্যার এগুলো মানে এখন তারা কিন্তু সায়েন্স পড়ছে ভালোই করছে। তো এই যে বিষয়টা হচ্ছে কি আমরা ধরে নিই জানি না দেওয়াই থাকবে ডেটা মুদ্রাতে দেওয়াই থাকবে। তো ডেটা মুদ্রাতে দেওয়া থাকবে দেখে কি তুমি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারবে না মনে রাখবে না। তুমি ডেটা মুদ্রাতে দেওয়া থাকবে দেখে কি তুমি যে ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক মাস ডেটা মুদ্রাতে খুঁজবে আচ্ছা খুঁজতে গেলে লিখবে কখন এই এত ধরনের মানে এত বিশাল আকারের অপদার্থ তোমরা যে মনে করো হচ্ছে মানে কি বলবো তো এখানে লিথিয়ামের দেওয়া আছে 519 এই যে দেখো সোডিয়ামের 494 আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলেছিলাম যে 520 বলেছি আমি আমাদের এক বেশি বলেছি 519 সোডিয়ামের যে 494 দেখো পটাশিয়ামের 480 তাহলে এক ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে কমছে আয়ন কমে আসে। তারপরে আসে হচ্ছে গ্রুপ 2 এর ক্ষেত্রে ফার্স্ট এন্ড সেকেন্ড আয়ন এখানে দেখেন এদের ক্ষেত্রে তো ডাউন দ্য গ্রুপ আয়ন কি হবে কমবে। দেখো বেরিলিয়ামের ফার্স্ট আয়ন এনার্জি হচ্ছে 900 ম্যাগনেসিয়ামের 738 ক্যালসিয়ামের 590 কমে আসছে আয়ন এনার্জি কমছে রিঅ্যাক্টিভিটি বাড়ছে। আবার সেকেন্ড আয়ন এনার্জিও ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে কমবে। তবে এটা আমরা জানি যে ফার্স্ট আয়ন এনার্জি থেকে সেকেন্ড আয়ন এনার্জিটা কি হবে বেশি হবে গ্র্যাজুয়াল একটা ইনক্রিজ আর টোটাল দি ফার্স্ট প্লাস সেকেন্ড থেকে সেটাও কি ডাউন দ্য গ্রুপ কমছে। আচ্ছা এবার ফ্যাক্টরস টু কনসিডার ফর গ্রুপস 1 এন্ড 2 প্রথম হচ্ছে তোমার আয়নাসিটি এক্সপ্লেইন এটা অলরেডি করেছি আরেকবার জাস্ট পয়েন্টগুলো বলছি যে আয়নাসিটি এক্সপ্লেইন করার জন্য আমাদের তিনটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়ার চার্জ বেশি হলে তোমার হচ্ছে নিউক্লিয়ার চার্জ মানে কি প্রোটন নাম্বার যত বেশি নিউক্লিয়ার চার্জ তত বেশি তার মানে আয়নাসিটি তত বাড়বে। এরপরে হচ্ছে তোমার পরে হচ্ছে দা অরবিটাল ইন হুইচ দ্য ইলেকট্রন এক্সিস্ট মানে এটা তোমার হচ্ছে কোথায় আছে কোন অরবিটালে আছে। আরেকটা হচ্ছে দা শিল্ডিং ইফেক্ট মানে কোন অরবিটাল আছে মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে আউটার শেলে কোন অরবিটালে আছে তাহলে শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং যেটা আমরা বলছি। তো এখানে আমরা ইনার শেলগুলো যেখানে আউটার ইলেকট্রনকে রিমুভ মানে রিপেল করছে সেই রিপালশনটা। এখন আমরা যদি মনে করি হচ্ছে এটা বলতে পারি যে ফার্স্ট নিউক্লিয়ার এগুলো সব বলেছি আগেও বলেছি আমি সেটা ডিটেইল বলেছি যে অ্যাক্টিভিটি এটা নিয়ে আমি সময় নষ্ট করব না এরপর পরে না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা রিঅ্যাকশনস অফ গ্রুপ 1 এলিমেন্টস এখানে চলে আসি এগুলো সব তোমার হচ্ছে কনসেপচুয়াল জিনিস। রিঅ্যাকশনস উইথ দেখেন রিঅ্যাকশনস অফ গ্রুপ 1 এলিমেন্টস রিঅ্যাকশনস অক্সিজেন তাহলে এখানে আপনারা জানেন যে মনে হচ্ছে গ্রুপ 1 মেটালস ক্যান বার্ন when heated in air or oxygen এবং নরমালি যদি তাদেরকে রেখে দেওয়া হয় তাও তখন তারা কি করে তোমার হচ্ছে তাদের এখানে রিঅ্যাকশন গুলো আমাদের এক্সট্রিমলি ভিগোরাস এবং ডাউন দ্য গ্রুপ একটু বাড়ার কারণে আমাদের মাথায় রাখতে হবে যে গ্রুপ 1 এর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই আয়নগুলো এত বেশি রিঅ্যাক্টিভ যে এদেরকে কিসের নিচে রাখা হয় অয়েলের নিচে। আর সিজিয়াম এত বেশি রিঅ্যাক্টিভ রুবিডিয়াম সিজিয়াম এদেরকে সিল টিউবে রাখা হয় সিল টিউবে রাখা হয় ভ্যাকুয়াম টিউবে বুঝতে পারছেন। আচ্ছা এরপর আসেন হচ্ছে আমরা যেটা চলে আসে তোমার হচ্ছে many people are now aware of one problem to do with batteries containing lithium. Such batteries are common in mobile phones and laptops, but there have been a small number of cases where the battery has caught fire. And lithium battery অনেক সময় আগুন ধরে যায় যেখানে ইকুয়েশন থেকে আমরা দেখি ফর এক্সাম্পল গ্রুপ 1 এর জন্য মনে করা হচ্ছিল আমি কি লিখি সোডিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন এখানে যা ফর্ম করবে সোডিয়াম অক্সাইড ব্যালেন্স করে দিতে হবে 4 তাহলে এখানে মাথায় রাখতে হবে যে
তোমার গ্রুপ 1 যে অক্সিজেন রিঅ্যাক্ট করে যে অক্সাইডটা ফর্ম করে সাধারণত হোয়াইট পাউডার ফর্ম করে কি ফর্ম করে White powder. হোয়াইট পাউডার গ্রুপ 1 কম্পাউন্ডস গুলো মনে রাখতে হবে গ্রুপ 1 সব কম্পাউন্ডস এবং গ্রুপ 2 সব কম্পাউন্ডস এর কালারলেস আনলেস This. তাদের সাথে যে নেগেটিভ আয়নটা অ্যাড হবে সেই নেগেটিভ আয়নটা নিজে যদি কোনো কালার না হয় যেমন পটাশিয়াম ক্লোরাইড হোয়াইট চোখ বন্ধ করে হোয়াইট বা কালারলেস সোডিয়াম ক্লোরাইড দেখতে কেমন White. হোয়াইট তারপর হচ্ছে তোমার এরকম যত আছে গ্রুপ 1 এর অ্যামোনিয়াম ক্লোরাইড তোমাদের এগুলো সব কি কালারলেস বা হোয়াইট রিঅ্যাকশন সেম ফ্লুইডের সাথে রিঅ্যাকশন 2Na+Cl2 2NaCl তারপর হচ্ছে তোমার আমরা যদি ওয়াটারের সাথে চিন্তা করি তাহলে ধরো সোডিয়াম প্লাস হচ্ছে ওয়াটার তাহলে এখানে ফর্ম করবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য 2 নিলাম এখানে 2 এখানে 2 আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে এই যে এটা অ্যাকুয়াস গ্যাস লিকুইড সলিড এখানে মাথায় রাখতে হবে যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এখানে যে অবজারভেশন মাথায় রাখতে হবে সরি পটাশিয়াম পর্যন্ত লিথিয়াম থেকে পটাশিয়াম পর্যন্ত তাদের ডেনসিটি ওয়াটারের থেকে কম মানে যেখানে ওয়াটার ডেনসিটি হচ্ছে তোমার কেজি পার মিটার কিউব বললে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব আর গ্রাম পার সেন্ট কিউব বললে তোমার যদি আপনি লিটমাস দিয়ে টেস্ট করেন তাহলে কি হবে লিটমাস পেপারটা ব্লু হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে লিথিয়ামের সময় আপনি তেমন কোনো ফ্লেম দেখবেন না ভিগারাস সেকেন্ড দেখবেন সোডিয়ামের সময় অলমোস্ট ফ্লেম দেখা যায় না অনেক সময় যদি খুব বেশি পিওর হয় সোডিয়ামটা তাহলে অনেক সময় ইয়েলো অরেঞ্জ ফ্লেম কিছু লাইট দেখা যেতে পারে কিন্তু মানে অতটা ভিজিবল কিন্তু পটাশিয়াম যখন রিঅ্যাক্ট করে তখন আপনি লাইট ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন এটা কারণ লাইলাক ফ্ল্যাশ কি দেখা যাচ্ছে লাইলাক ফ্লেম কেন দেখা যাচ্ছে Anche introducete তাই মানে কিছু সামগ্রী আছে মানে ইয়ে পটাশিয়াম আয়নের সাথে মানে ফ্লেম টেস্টের মতো হয়ে গেছে মানে আমরা যেটা নর্মাল টেস্ট করি গ্যাস প্রডিউস হইতেছে এখানে শোনেন সোডিয়ামের ফ্লেম টেস্টে কালার কি লাল লাল সোডিয়াম ইয়েলো ইয়েলো লিথিয়ামের লাল সরি লিথিয়াম হচ্ছে রেড লিথিয়ামের হচ্ছে রেড বা আমরা ক্রিমসন রেড বলি রেড বা ক্রিমসন রেড সোডিয়ামের হচ্ছে ইয়েলো অরেঞ্জ বলি আমরা আর পটাশিয়ামের হচ্ছে পার্পল এখন এখানে যেহেতু ডাউনলোড রিঅ্যাক্টিভিটি বাড়ে যত রিগোরাসলি রিঅ্যাক্ট করবে তার মানে কি তত বেশি এক্সোথ হবে তত বেশি এক্সোথ হবে তো দেখা গেল যে একটা মেটাল তো বার্ন করার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার বা হাইড্রোজেনকে বার্ন করে তো এখানে দেখা গেল পটাশিয়ামের সময় লিথিয়াম সোডিয়ামের সময়ও কিন্তু হিট প্রডিউস হয়েছে কিন্তু ওই হিটটা ইনাফ ছিল না হাইড্রোজেনকে বার্ন করার জন্য সেই জন্য ঠিক আছে এখানে যে জিনিসটা হয়েছে পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু the reaction is more vigorous than compared to lithium or sodium enough heat is produced to ignite the hydrogen produced by the reaction between potassium and water the potassium and water reaction এর মধ্যে এত vigorous হয় যে এত বেশি হিট প্রডিউসড হয় যে ওই রিঅ্যাকশনে হাইড্রোজেন প্রডিউস হচ্ছে বাস পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ফর্ম করছে তো এত বেশি হিট প্রডিউস হচ্ছে সেই হিটটা ইনাফ টু ইগনাইট হাইড্রোজেন হাইড্রোজেন ইগনাইট করা এখন অনেকে মনে করতে হয় তাহলে হাইড্রোজেনের তাপজন কি কালার পার্পল আসছে লাইট আসছে নো হাইড্রোজেন যখন বার্ন করতে আরো বেশি হিট প্রডিউস করে তখন যে ফ্লেমটা তৈরি হয় সেখানে তোমার যে পটাশিয়াম ভেপোরাইজড হয় কি হয় Vaporized. যেই জন্য তোমার কারণ আমরা যখন ফ্লেম টেস্ট করব তখন ভেপোরাইজড হওয়া ছাড়া কখনোই সম্ভব না কারণ ফ্লেম টেস্ট তোমার যে কালার যে মনে করছে আশাটা দ্যাট মিন্স যে ইয়েটা ফ্লেমটা যাচ্ছে এটা পটাশিয়াম এক্স্যাক্টলি পটাশিয়াম আমাদের পেল ব্লু ফ্লেম দেখার কথা কোনটা পেল ব্লু ফ্লেম দেখার কথা কিসের হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন হচ্ছে না তো আমরা তো হাইড্রোজেন এটা তো হচ্ছে না এটা বার্ন করতেছে অক্সিজেন বার্ন মানে মেটাল আর অক্সিজেন নি করে আচ্ছা মানে মেটাল হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন বার্ন করে তখন সেটা এত পেল ব্লু যে আপনার মানে ব্লু মনে হবে না আচ্ছা এবার আসেন লাইল্যাক মানে স্ট্রংলি লাইল্যাক মোটামুটি তো লাইল্যাক আর হচ্ছে পেল ব্লু মিললে কালারটা কেমন মনে হবে বাবা লাইল্যাক কি মনে হবে কালারটা কালার দেখবেন
মানে ওটার সাথেই হয়তো মিলে গেছে এই যে যে এরকম সাউন্ড আসে। তো হবে, হুম? সাউন্ড তো হবে। হ্যাঁ ঠিক আছে সাউন্ড চিক 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 শব্দ হয়। বাংলা- ওই যে আমরা বলতাম না পপকর্ন ভাজার সময় যে সাউন্ড হয় না, ওই যে পপা টাইপ করে বাংলাতে একটা আমরা হবে বলি চিক চিক শব্দ হয়। চিক 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 এরকম শব্দ হয়। মানে তেলের মধ্যে পানি দিলে যে না না। না 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 তেলের মধ্যে বাড়িয়ে এটা চিক তো চিক শব্দ হয়। এটা কেমন জানি একটু আরো বেশি ইয়া হয় ওই যে চিক চিক এরকম বলে আর কি, বাংলাতে লিখি আমরা চিক চিক জন্য পপিং সাউন্ড আর কি। পপা Speaking হ্যাঁ form। হ্যাঁ মানে তোমার যে পপকর্ন মনে করছে ভাজার সময়, এটা কাজ করো পপকর্ন ভাজার সময় একটু সাউন্ডটা মনে করে শুনবে, আর তেলেরটার সাউন্ডটা তো অন্যরকম। না পপকর্ন ভাজলে ছিট হয় না, এক্স্যাক্টলি ছিট হয় না, বাট একটু আলাদা হয়। হ্যাঁ ওরকম ওইরকম। হ্যাঁ হ্যাঁ এবার এখন হচ্ছে আমরা যদি বলি তোমার হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট বললাম, এবার চলে আসে হচ্ছে গ্রুপ 2 আমি ঠিক আছে এলিমেন্ট। এত আমরা সব সময় রিয়েলিস্টিক হওয়া লাগবে, প্লাস ইমোশনাল। না স্যার ইমোশনাল হয়ে গেলে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তো এইসব মানুষটা হচ্ছে দেখা যায় একদম ইনবিটুইন, এটা হচ্ছে একদম রোড এরকম হয়ে যাবে না, এটা হচ্ছে কানতে কানতে এমন হয়ে যায় থাম হয়ে যাবে না, তো দরকার নেই অতটুকুই থাকে। না ও লাইক ও মানে আমার একটা কথা নিয়ে এরকম বলছে কি নিয়ে করছে আমি বুঝতে পারছি, এর জন্য বলছি যে আমি ঠিক আছে। আচ্ছা এবার একটা রিঅ্যাকশন উইথ অক্সিজেন গ্রুপ 2 এর জন্য বাবা এখানেও গ্রুপ 1 এর মধ্যে রিঅ্যাকশনগুলো দেখেছেন এরা, তবে গ্রুপ 2 এর গুলা গ্রুপ 1 এর মধ্যে এত রিঅ্যাক্টিভ না, এই হিট দেওয়া লাগবে ওদের গ্রুপ 1 কেও বার্ন করার জন্য হিট দেওয়া লাগে। তো এখন ইসের ক্ষেত্রে তোমার হচ্ছে for all these elements the element needs to be heated for the reaction to start. However, even without heating there is a slow reaction between the element and oxygen when the element is exposed to air. তখন এর দেখা গেল যে তোমার হচ্ছে এদের সারফেসে তোমার হচ্ছে এদের অক্সাইডের একটা তোমার হচ্ছে কোটিং ফর্ম করে। This forms a surface coating of oxide which helps to prevent the element from further reaction. গ্রুপ 2 এর ক্ষেত্রে প্রধানত এই জন্য তারা নরমালি এয়ারে রাখা যায়, রিঅ্যাক্ট করে না। আর গ্রুপ 1 এর গুলো কিন্তু মনে হয় এত সফট যে ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম তো ইয়া দিয়ে করা মানে যায়। তোমরা মনে রাখতে পারো যে আমরা সোপ ইউজ করি না, আমরা বিউটি সোপ গুলো, ঠিক আছে, এই সোপ গুলোর মধ্যে এরকম। সবগুলো কাটতে কষ্ট লাগে মাঝে মধ্যে, সোডিয়াম ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আমরা যদি গ্রুপ 2 এর রিঅ্যাকশন দেখি তাহলে এখানে যদি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম নিতাম, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যালেন্স করে দিলাম। এরপর হচ্ছে ব্যারিয়ামটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, যদি দাঁতের রিঅ্যাক্টিভিটি বাড়ে। ক্লোরিন তোমার হচ্ছে জেনারেল ইকুয়েশন তোমার হচ্ছে সেই রিঅ্যাকশনস উইথ অক্সিজেনের মতোই, রিঅ্যাকশন উইথ ওয়াটার। এবার আসলে হচ্ছে গ্রুপ 1 এর গুলো সবগুলো তো ভিগারাসলি রিঅ্যাক্ট করছে, ডাউন দ্য গ্রুপ ভিগার অফ রিঅ্যাকশন কি করে ইনক্রিজ করে। গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে সবগুলো যদি গ্রুপ 1 এর থেকে কম রিঅ্যাক্টিভ, রিঅ্যাকশন উইথ ম্যাগনেসিয়াম ওয়াটার ইজ ভেরি স্লো and does not proceed completely. লাস্টের গুলো ডাউন দ্য গ্রুপ। ম্যাগনেসিয়াম আর তোমার হচ্ছে আচ্ছা ডাউন দ্য তো বাড়বে হ্যাঁ। যে ম্যাগনেসিয়াম আর হচ্ছে তোমার হচ্ছে ইসের রিঅ্যাকশন ওয়াটারের রিঅ্যাকশনটা, মানে ম্যাগনেসিয়াম আর এখানে ওয়াটার বলতে কোল্ড ওয়াটার বোঝানো হচ্ছে, এখানটা খুব স্লো এবং এটা কমপ্লিটলি প্রসিডও করে না। কিন্তু ম্যাগনেসিয়াম আর স্টিমের সাথে রিঅ্যাক্ট করে Water. হাইড্রোক্সাইড। আর এখানে মাথায় রাখবেন যে মেটাল গ্রুপ 2 মেটাল হোক বা গ্রুপ 1 মেটাল হোক, মেটাল প্লাস ওয়াটার যখন হবে তখন হবে হচ্ছে মেটাল হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। হ্যাঁ। কিন্তু যদি সেটা মেটাল প্লাস স্টিম হয় তখন তখন মেটাল অক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা তো আমরা ইয়াতে হ্যাঁ মনে রাখতে হবে। যদি মেটাল প্লাস হচ্ছে ওয়াটার, ওয়াটার মানে কোল্ড ওয়াটার আমরা বুঝাচ্ছি, রিঅ্যাকশন তখন সেখানে কি হবে মেটাল হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন, আর যদি সেটা স্টিমের সাথে রিঅ্যাকশন Metal oxide. মেটাল অক্সাইড এন্ড হাইড্রোজেন। এখন তোমার যদি ক্যালসিয়াম স্ট্রনশিয়াম ব্যারিয়াম রিঅ্যাক্ট উইথ ইনক্রিজিং ভিগার, তো ডাউন দ্য রিঅ্যাক্টিভিটি বাড়ে, যেটা আপনি মনে করছে দেখবেন যে ম্যাগনেসিয়াম দিলে একটা বাবল দেখতে পাচ্ছেন ফিজিং বা এফারভেসেন্স। তুমি ক্যালসিয়াম দিলে দেখবে যে পার ইউনিট টাইমে তার থেকে বেশি বাবলস উঠছে। তুমি যদি স্ট্রনশিয়াম দাও আরো বেশি উঠছে, মানে কি রিঅ্যাকশন রিঅ্যাক্টিভিটি হচ্ছে বাড়ছে। বাড়ছে।
তাহলে এখানে বাবলস গুলার এফারভেসেন্স বের হওয়াটা দেখে আমরা ভিগার অফ রিঅ্যাকশন কম্পেয়ার করতে পারবো। ম্যাগনেসিয়াম এর স্টিম যেটা আমরা বললাম যে রিঅ্যাকশন তোমার হচ্ছে অক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। এই ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস ডিফারেন্ট ওয়ে ইন স্টিম, শুধু ম্যাগনেসিয়াম না বাকি সবগুলোকে স্টিমের সাথে রিঅ্যাকশন হবে। ইট র্যাপিডলি ফর্মস তোমার একটা অক্সাইড, হোয়াইট অক্সাইড, আর একটা হচ্ছে কি হাইড্রোজেন। এবং এই যে হাইড্রোজেন রিঅ্যাকশনের ক্ষেত্রে খেয়াল করবে এখানে এই যে এর ভিতরে ম্যাগনেসিয়াম রিবন নেওয়া হচ্ছে, ম্যাগনেসিয়াম রিবন এখান থেকে স্টিম পাস করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, হিট দিলে তোমার মনে করা হচ্ছে তখন এই স্টিম এটাতে একটা হচ্ছে রিং হিট দেওয়া হচ্ছে, তো রিঅ্যাক্ট করার পর ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে ফর্ম করবে। আর তোমার যে হাইড্রোজেন এখানে সবসময় একটু ফ্লেম আগুন ধরে রাখা হবে, কারণ কি যাতে এখানে হাইড্রোজেনটা আসার সাথে বার্ন হয়ে যাবে, হাইড্রোজেনটা স্কেপ করে এক্সপ্লোশন হতে পারে। The hydrogen forms burn as it leaves the tube. আচ্ছা স্যার, কি বলে এটাকে বার্ন না করে তো এটাকে অন্য কিছুর মধ্যে প্রিজার্ভ করে। এখন এখানে যে তোমার প্রোডিউস হচ্ছে হাইড্রোজেনটা যখন বার্ন না করে দিই, হাইড্রোজেনটা স্কেপ করবে কোথায়? বার্ন না করলে তো ল্যাবে বা রুমের মধ্যে। এবং যখন যদি অনেক বেশি হাইড্রোজেন না ওইভাবে ল্যাবে অথবা রুমে না করে আমরা কোনো পাইপ দিয়ে অথবা মানে আচ্ছা। প্রিজার্ভ যদি করতে প্রিজার্ভ করবে, এখন তুমি যখন একদিক থেকে স্টিম পাঠাচ্ছ, একদিকে কি পাঠাচ্ছ? স্টিম পাঠাচ্ছ, স্টিমটাও তো একটা ভেহিকল, হ্যাঁ তো সেটা তো সব ইউজটা করছে না, না তার মানে হচ্ছে এবং হাইড্রোজেনও প্রোডিউস হচ্ছে, তো তুমি সেখানে কন্টিনিউয়াস একটা প্রেসার তো রাখাই রাখছে স্টিম পাস করার জন্য। আচ্ছা। তো তুমি যে গ্যাস সিলিন্ডার যে রাখবে, তো গ্যাসের কখন করবে চেঞ্জ করতে থাকবে, তো আর সম্ভব না, বেরো একটা আউটলেট থাকা লাগবে, কিছু না কিছু শুধু হাইড্রোজেনই যাচ্ছে না, ওই স্টিম থেকেও স্টিম কিছু যাচ্ছে, এবং যাচ্ছে। তুমি ওইখানে ওটা বন্ধ করে দেওয়া মানে হচ্ছে তুমি স্টিম আর যাবেই না ভিতরে। তো আমি যদি একটা বেলুন মনে করো যে বের না রাস্তায় কতক্ষণ আপনি ব্লো করতে পারবে, সেটাই বা বেলুন যদি না ধর একটা মানে টেস্ট টিউব বা একটা গ্যাস সিলিন্ডার, সেটা তো এক্সপ্যান্ড করবে না, আর করলেও মনে করো একটা সার্টেন লেভেল করতে পারবে। এবার ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে এই জন্য হাইড্রোজেনটা বার্ন করতে হবে, যে টিউবটা লিক করার সাথে সাথে, কারণ হচ্ছে যাতে ল্যাবে হাইড্রোজেন এসকেপ না করে, কারণ ওটা বিল্ড আপ করলে ঝামেলা এক্সপ্লোশনও হতে পারে না একবারে। কারণ হাইড্রোজেনটা কি হাইলি ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল। ফ্লেমেবল, এই অল্প থাকতে থাকতেই বার্ন করে কমে যাবে, যাতে একবারে মনে করো হচ্ছে সব বার্ন না করে। এরপর আমরা যদি বলি তোমার হচ্ছে রিঅ্যাকশনস অফ দ্য অক্সাইডস উইথ ওয়াটার। আচ্ছা, গ্রুপ 1 অক্সাইড হোক আর গ্রুপ 2 অক্সাইড হোক, এটা যখন বারের সাথে রিঅ্যাক্ট করবে কি ফর্ম করবে? হাইড্রোক্সাইড। ওয়াটার আর অক্সাইড হাইড্রোক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড দিয়ে বারের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে, ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে বারের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোক্সাইড ফর্ম করে, এবং সব অ্যালকালাইন। এখন এখানে একটা কথা আছে যে সব হাইড্রোক্সাইড আবার যে কমপ্লিটলি সলিউবল না, যেমন গ্রুপ 1 এর গুলো সব বন্ধ করে সলিউবল, মানে গ্রুপ 1 এর সব কম্পাউন্ড সলিউবল এক কথা শেষ। এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সলিউবল, আবার তোমার হচ্ছে কিন্তু সলিউবিলিটি খুব বেশি হবে, হ্যাঁ। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার আরেকটু বেশি সলিউবল তোমার। এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে পুরোপুরি সলিউবল না, তার এভিডেন্স কি জানেন? আপনারা কখনো অ্যান্টাসিড খাননি? কি দেখবেন যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন সাদা কালারের যে বড় বড় আছে, সেখানে অতিরিক্ত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, মানে ডিজলভ অবস্থায় আছে কিন্তু সলিড আছে। আপনি যখন মনে করেন যে অ্যাসিডিটি রিমুভ করার জন্য খাচ্ছেন, ওটা খাওয়ার পরে তো মানে কি অ্যান্টাসিড মানে অ্যালকালি দিতে হবে, এন্ড লাইক অ্যাসিডের সাথে নিউট্রালাইজ করার জন্য তোমার হচ্ছে সল্ট ফর্ম তৈরি। এরপরে হচ্ছে তোমার আমরা যদি দেখি তোমার হচ্ছে ফ্রেন্ডস এর সলিবিলিটি অফ গ্রুপ 2 হাইড্রোক্সাইড। এই দেখো গ্রুপ 2 এর জন্য বলি, গ্রুপ 1 তো সবগুলো সলিবল, কোনো কথাই নাই, এবং তারা সব স্ট্রংলি অ্যালকালাইন সলিউশন ফর্ম করে। এবারে যে গ্রুপ 2 দেখো, pH value of the alkaline solution form depends partly on the relative atmosphere of oxide and water, but is also affected by differences in the solubility of the hydroxide. The solubility এর উপর ডিপেন্ড করে। For example, when magnesium oxide reacts with water, the magnesium hydroxide forms at a very low solubility in water, যেটা মাত্র বললাম। When the solubility of group 2 hydroxide increases down the group, সেটাও বলেছি, that's why down the group alkalinity ও বাড়ে। solubility বাড়ার সাথে অ্যালকালাইনিটি বাড়ে। কেন? কারণ কোনটা কত বেশি অ্যালকালাইন ডিপেন্ড করবে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কত বেশি।
ডাউন দ্য যদি সলিউট বাড়ে মানে বেশি হাইড্রোক্সাইড আয়ন আছে ডিসলভ, হ্যাঁ তার মানে pH ভ্যালু কত বেশি, অ্যালকালাইনিটি কত বেশি। 40 এটা রিলেটেড কিন্তু টেস্টিং ফর কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে আমরা জানি সেটা যেটা চুনের পানি লাইম ওয়াটার ক্যালসিয়াম লাইম এটা হচ্ছে কার্বন ডাই টেস্ট। যদি কার্বন ডাই অক্সাইড যদি আপনাকে বলা হয় তাহলে আপনারা আগে বলে ফেলছেন লিখেছেন যে যদি রাইট টেস্ট ফর কার্বন ডাই অক্সাইড আমরা যে লাইম ওয়াটার যে লাইম ওয়াটার কার্বন ডাই তোমার হচ্ছে টার্নস লাইম ওয়াটার মিল্কি, হ্যাঁ ঠিক না? মার্কও পেয়েছেন। ওটাই তো ছিল আজীবন তো টেক করে আসছি আসলে ব্যাপারটা হচ্ছে এটা টেস্ট হলো না, টেস্ট এটা রেজাল্ট আছে বলতে, বা যেটাকে আমরা বলি হচ্ছে ইনফারেন্স। টেস্ট আর রেজাল্ট এক জিনিস না। এখন তোমাকে যদি টেস্ট আর রেজাল্ট আলাদা না চায় তাহলে আপনি একবারে লিখবেন দুইটাকে ব্লেন্ড করে। আর যদি টেস্ট আর রেজাল্ট আলাদা আলাদা চায় তাহলে টেস্টের জায়গায় টেস্ট, রেজাল্টের জায়গায় রেজাল্ট। যেমন তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য টেস্ট কি? পাস দ্য গ্যাস ওভার লাইম ওয়াটার। হ্যাঁ পাস দ্য গ্যাস ওভার লাইম ওয়াটার। আচ্ছা হ্যাঁ আচ্ছা লাইম এটা ওয়াটার হচ্ছে টেস্ট। এরপরে বাবল দ্য গ্যাস ইনটু লাইম ওয়াটার যেটাই বলেন। এরপর রেজাল্ট হচ্ছে লাইম ওয়াটার ট্রান্স ক্লাউডি বা মিল্কি। ক্লিয়ার? এবারে যেমন মনে করছে আমি যদি বলি যে হাইড্রোজেনের টেস্ট, আমরা ওই যে বলতাম এখন তোমরা আমরা কি লিখবেন? আপনারা যেটা বলে বলতে মনে আসছে না, আমরা যেটা বলি যে হাইড্রোজেন বার্নস ডিস্ট্রিক্ট। হ্যাঁ টেস্ট হচ্ছে ইগনাইট দ্য গ্যাস, মানে গ্যাসটাকে জ্বালানো। ignite the gas then turns রেজাল্ট হচ্ছে বার্নস উইথ এ স্টিকি পপ। আর এখন এসে আপনাকে যদি টেস্ট রেজাল্ট আলাদা না চায় আপনি কি করবেন? শুধু টেস্ট বললেও আপনি দুইটাকে মিলিয়ে লিখবেন। ওই যে হ্যাঁ, দুইটাকে মিলিয়ে লিখবেন। তো সোজা কথা প্রথমে আলাদা আলাদা লিখতাম এরপরে মিলিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে তোমার এই যে এখানে কথা হচ্ছে যে লাইম ওয়াটার যে মিল্কি হলো বা ক্লাউডি হলো সেটা কেন হলো? এসি তো বলবি আমরা ঠান্ডাটা তো গরম কাউ করে না কেন? গরমের কাপড় সামনে ব্যাগের মধ্যে, কিন্তু ব্যাগে খুলে দেখি চাদর বিরক্ত না ঠান্ডা তো কিছু না, শীতের মধ্যে বীর পুরুষও শীতের মধ্যে মনে হয় কাবু হয়ে যায়। স্যার আপনার জ্যাকেট কই? আমি যেমন আসছি আমি বুঝতে পেরেছি মনে করেছেন আচ্ছা বাইক আমি বাইক কালকে রাতেও রাত 9টা বাজে 9:30 বাজে আমি এই শার্ট পরে বাইক চালিয়েছি। আল্লাহ স্যার কালকে বাতাস ছাড়ছে, বাতাস তো কি যে মানে তোমরা তো মানে বসে থাকে না, বাইক চালালে ইন্দারা করে যে কি পরিমাণ ঠান্ডাটা লাগে, তাও যদি তার স্পিড থাকে অ্যারাউন্ড 80-90 এর স্পিড থাকে। স্যার আপনি জমে যান এটাই তো অনেক। এখন আজকে যেমন বেড়ে গেছে আমি তোমার হচ্ছে আজকে আমি জানি না, আমি সকালে আজকে ইউজুয়ালি আজকে ঠান্ডা। স্যার আমি হচ্ছে যে সকালবেলা আমার একটা ডায়লগ থাকে জিজার করছে রে আর আমি তো তোমার হচ্ছে আমরা এবার বলেন ক্যালসিয়াম মানে তোমার কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারে পাস করা হয়, লাইম ওয়াটারটা মিল্কি কেন হয়? মিল্কি কেন হয় বলেন? ক্যালসিয়াম কার্বনেট এক্স্যাক্টলি দেরি করে বললেন কেন? কার্বন ডাই অক্সাইড গ্যাস যখন লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশনে পাস করা হয় তখন যেটা ফর্ম করে কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যেটা ইনসলিউবল। ওকে, এই কোন সলিউশনের মধ্যে ইনসলিউবল সলিউশন ফর্ম করা মানে বেসিক্যালি ফর্ম করা তখন সলিউশনে কি ক্লাউড ক্লাউডি হয়ে যাবে। এখন এখানে আমরা ক্লাউডির বদলে মিল্কিও বলতে পারি, কারণ হচ্ছে সাদা কালার বেসিক্যালি ফর্ম করে তো বা চকি এরকম। এখন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যদি পাস করা হয় তাহলে আবার ক্লাউডি পার হয়ে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এক্সেস CO2 পাস করে, এক্সেস CO2 পাস করালে তখন যেটা হয় এই CO2 প্লাস মনে করো হচ্ছে তোমার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ওয়াটার রিঅ্যাকশন তো সেম হচ্ছে না না রিঅ্যাকশন সেম হয় না। এক্সেস কার্বন ডাই পাস করালে তখন এই ক্যালসিয়াম কার্বনেটটা আরো কার্বনের সাথে ওয়াটার সাথে রিঅ্যাক্ট করে তখন ক্যালসিয়াম এই দেখেন কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, এটা তো গ্যাস, এটা সলিড, এটা লিকুইড মিলে ক্যালসিয়াম HCO3 হাইড্রোজেন কার্বনেট 2। ওকে, তোমার হচ্ছে এটা ফর্ম করে যেটা হচ্ছে
সলিউবল। অতিরিক্ত যদি পাস করে আচ্ছা সলিউবলের জন্য আবার ওটা ক্লিয়ার হয়েছে টেম্পারেচার একটা ব্যাপার স্যাপার আছে না একটা না, মানে টেম্পারেচারের কোনো ব্যাপার সেটা নাই বাবা। এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড যদি মনে করো হচ্ছে আপনি পাস করেন নরমালি, তাহলে হচ্ছে সেখানে ক্লাউডি হয়ে যাবে। তাহলে স্যার এখন একটা অ্যামাউন্ট থাকে না যে এইটার জন্য এত অ্যামাউন্ট লাইক এই অ্যামাউন্ট পার করলে কিভাবে মানে পাস করতেছি তাহলে তো আর- তুমি কার্বন ডাইঅক্সাইড তো জিনিসটা কি, তো আপনি গ্যাস না, তো আপনি একবারে মিশিয়ে দিতে পারবেন সেটা তো না। না। পাস করাছেন ক্লাউডি হচ্ছে, ক্লাউডি হলো, কারণ ক্লাউডি হয়ে যদি এখন আরো কন্টিনিউয়াসলি পাস করাতেই থাকো, তো প্রথমে তো ক্লাউডি হয়ে তারপর না কালারলেস হবে বাবা, তখন তো ফুল যদি এক্সেস এখানে অ্যাড করা হচ্ছে। এটা তো এমন না যে কার্বন ডাইঅক্সাইড মনে করেছে যে এক গ্লাস পানির মধ্যে আমি একবারে সব গ্যাস অ্যাড করে দিলাম, একবার তুমি অ্যাড করে দিচ্ছেন তো পাস করাবে বা ওটা পাইপে বাবল শুরু করবে। কিন্তু স্যার মানে যে রিঅ্যাকটেন্স গুলো ছিল প্রোডাক্টের থেকে ওগুলো স্টেবল হলে কেন করবে, মানে ওগুলো তো বেশি স্টেবল না, মানে ওয়াটার কার্বন ডাইঅক্সাইড মানে ক্যালসিয়াম কার্বনেট তো আচ্ছা, সব রিঅ্যাকশনে এই যে তোমার প্রোডাক্ট ফর্ম করে তারা যে মনে করছে সব মানে মোর স্টেবল তা না, কিন্তু এন্ডোথার্মিক রিঅ্যাকশনের প্রোডাক্টগুলো রিঅ্যাক্টেন্টের থেকে লেস স্টেবল, কারণ এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় না। টেম্পারেচার কমে গেলে সেটা আলাদা ব্যাপার। যেমন তুমি মনে করো যে অনেক রিঅ্যাকশন আমরা দেখি যে হিট দেওয়া লাগে, হিট দেওয়া লাগে মানে হিট কন্টিনিউয়াসলি সাপ্লাই দেওয়া লাগে, মানে হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন কি তোমার হচ্ছে কোনো এন্ডোথার্মিক স্পন্টেনিয়াসলি হয় না, হয় তো ইভেন অনেক সময় স্পন্টেনিয়াসলি হয়, স্বাভাবিক থেকে হিট আসে না। তো সেখানে এন্ডোথার্মিক চেঞ্জের ক্ষেত্রে প্রোডাক্টগুলো তো হিট অ্যাবজর্ব করে রিঅ্যাক্টেন্ট হয়েছে, হিট অ্যাবজর্ব করে রিঅ্যাক্টেন্ট গুলো, তাহলে সেখানে তো বেশি এনার্জি থাকা মানে তারা আরো বেশি আনস্টেবল রিঅ্যাক্টেন্ট গুলো, তার মানে কি দুনিয়া দেখুন এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় না বাবা। হয় কিন্তু স্যার এই প্রোডাক্টগুলো আপনি রিভার্সিবল নিতে পারেন না। রিঅ্যাকশন হয় কিন্তু আমরা বেশি সব এন্ডোথার্মিক রিঅ্যাকশন রিভার্সিবল তা না, ছয়টা দাও মানে এখানে স্টেবিলিটি থেকে আরেকটা বড় জিনিস হচ্ছে এনট্রপি। এন্ট্রপি তো আমাদের এ টুতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এনট্রপি, মানে একটা রিঅ্যাকশন হবে কিনা সেটা জাজ সেটা অ্যামাউন্ট অফ এনার্জি এগুলো কিছু দিয়ে বলা যাবে না, একটা এটা জিনিস দিয়ে বলা যাবে, সেটা হচ্ছে এনট্রপি। এন্ট্রপিটা কি মানে একটু একটা ব্রিফিং দিলে এনট্রপিটা হচ্ছে ডিসঅর্ডার বা নাম্বার অফ ডিসঅর্ডার বা নাম্বার অফ ওয়েজ সামথিং ক্যান বি অর্ডার্ড অর ডিসঅর্ডার। এবং যদি এনট্রপির উপরে আগে থেকে তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আমি দেখেছি মাঝে মাঝে সাজেশনে আসে, সেজন্যই বললাম। এনট্রপি একদম পুরো ডিটেইল এনট্রপির একটা ভিডিও আমি করেছি, ওটা দেখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে এনট্রপিটা কি। কারণ এবং পুরোটা না দেখলে প্রথম দিকে দেখলেন, ক্যালকুলেশন না দেখলে মানে তোমাকে দিকে জিজ্ঞেস করে স্যার এটা রিঅ্যাক্ট করবে কিনা, কোন জিনিসটা রিঅ্যাক্ট করছে এনট্রপি। ইউনিভার্সের সব চেঞ্জ গুলো ওইটাই ডিপেন্ড করে। আমরা এই যে অনেক থিওরি কিওস্কি নাম শুনেছেন, নাম শুনছি কি বলছি যাক এখন তাহলে মনে করছি একটু মনে করেন হচ্ছে ইংলিশ এর সাথে মানে আপডেটেড হয়ে গেছে না পরে কিওস্কি। এখানে মজাটা যেগুলো মজা ইন্টারেস্টিং করো, অনেক ইন্টারেস্টিং, যেগুলো যদি নিয়ে মানে খাটাখাটি করো, হ্যাঁ দেখবি এগুলোতে এত মজা পাবেন যে আপনি তখন আর মনে করেন হচ্ছে লিটারেচার করবেন না। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের লিটারেচার, সত্যি কথা। ফিজিক্স অনেক অ্যাডভান্স লেভেলের, ফিজিক্স না তুমি সায়েন্সটা নেবেন, ওভারঅল পুরো সায়েন্সটাই। শুধু লিটারেচার তো মানুষের ইমোশন নিয়ে খেলে, আর এই লিটারেচার সব নিয়ে খেলে, আমি কয়েকদিন পুরা ম্যাটার নিয়েও খেলে। এটা সাথে মজার জিনিস। আমি কয়েকদিন আগে আমাকে একজন মানে আমরা কত গ্রুপ করে স্যার অনলাইনে পড়ি, তো দেন একজন আমাকে জিজ্ঞেস করছে যে তোমার মেজর তো বায়োলজি, দেন তখন আমি ওই জিনিসগুলো পড়ি নাই এখনো। দেন আমি যখন সার্চ করছি না স্যার এমন এমন জিনিস আসছে, লাইক আই ওয়াজ এনগ্রসড ইন ইট। আমি তোমাদের হয়তো অনেকের কাছে মজা লাগতে পারে না, কিন্তু আমি তো বলবো যে এটা আমি আরো অনেক বেশি মজা পেতাম যদি আমি তোমাদের হচ্ছে এই মানে এ লেভেল পড়া না এসে যদি মনে করছি ইউনিভার্সিটিতে রিসার্চ করতাম, মনে করে পড়াতাম, একটা পিএইচডি করতে হলে বিশাল জিনিসে পড়তাম। হ্যাঁ 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 হ্যাঁ
আচ্ছা মিল্ক অফ ম্যাগনেসিয়া বললাম আপনাদের রেমেডি। তারপরে তোমার হচ্ছে ইউজিং এগ্রিকালচার, এই যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার যে কোনো সল্ট মানে অলমোস্ট উই আর ডান। সমস্যা নাই, কেউ আসে না তো ফিজিক্সের মানুষজন। অনলাইনে আচ্ছা আচ্ছা স্যার, তো আমাদের ফিজিক্স ক্লাসটা আমরা এখন স্টার্ট করব। আপনাদের যেটা কাজ থাকে আপনাদের মোটামুটি দেখেন যে আগে যে ইউজিং এগ্রিকালচার, এগ্রিকালচার যে তোমার যদি কোনো অনেক জায়গায় আছে না সয়েলটা একটু অ্যালকালাইন অ্যাসিডিক, যেখানে সল্ট গুলো অ্যাসিডিক থাকে, অ্যাসিডিক সল্ট গুলো যেখানে সেখানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেব। গ্রামে দেখবেন কখনো খেতে ওদের চুনের পানি ছিটায়, চুনের পানি ছিটানোর কারণ কি, সয়েলটা অ্যাসিডিক থাকে, অ্যালকালিন হয়ে তাহলে যাবে। সেটা তো হচ্ছে কন্ডিশনটা পিএইচটা প্লান্টস বা তোমার হচ্ছে কাল্টিভেশনের জন্য মনে করা হচ্ছে অপটিমাম না, এইজন্য তখন দেখা যাচ্ছে সেটাকে নিউট্রাল করা স্যার যায়। ওরা কিভাবে বুঝে যে এই জায়গা অ্যাসিডিক অ্যাসিডিক করা গ্রামের মধ্যে মাটি কেমনি কি খায়া তো টেস্ট করে একটা মানুষ না একটা কোন একটা গ্রামে যখন মনে করো যে তুমি কৃষিকাজ করা, তখন সেখানে তোমার এগ্রিকালচার তোমার হচ্ছে যে বোর্ড থেকে সার্ভে করার জন্য মানুষ যায় না যে কোন এলাকার মাটি কেমন, কোন এলাকার মাটিতে কোন ইয়েটা, তখন কি মনে হয় যে এগুলো লোকজন যায় না চুরি করার জন্য, এখান পর্যন্ত যায়, গ্রাম পর্যন্ত যায়। গ্রামে ইচ্ছা মানে এটা কি লাইক যে সয়েল টেস্ট করে দেন হচ্ছে এটা সয়েল টেস্ট করা লাগে না, মনে করো হচ্ছে তোমার সামান কিছু ওই গেলে একটা তোমার ইভেন কোন কোন তোমার হচ্ছে ইয়েতে যেমন মাটি হাতে নিতে হাত দুনিয়ার হয়ে যাবে। দুনিয়ার সব জায়গার মাটি কি একরকম? না। তাহলে তো সব জায়গায় আঙ্গুর হতো, মিষ্টি হতো, সব জায়গায় মনে হয় আপেল হতো। শুধু মাটি একরকমের টেম্পারেচার ওয়েদারের সাথে মাটির কন্ডিশনস, ক্লাইমেট, আমাদের দেশে এমন কোনো মাটি নাই যে মাটি থেকে ক্রিকেট মাঠের পিচ বানানো যাবে, মাটির বাইরে থেকে আমাদের প্লেনে করে আনা যাবে। চিন্তা করতে পারেন মাটির কি দাম, কিছু কিছু মাটি ফরেন মাটির দাম আছে। এখন যাই হোক, তো তখন ওই আমাদের লাল মাটি নিয়ে আসবে ট্রেনে বিক্রি করবে। এখন তোমার যদি কোনো মাটিতে তোমার হচ্ছে ইয়েতে বেশি থাকে যে অ্যাসিডিক বেশি থাকে, পিএইচ ভ্যালু যদি মনে করো যে 7 এর কম থাকে, তো সেটাকে তোমার হচ্ছে যে চুলের পানি সেটায়। তারপরে আর যে স্যার অ্যালকালিন থাকে মানে অ্যাসিডিক করার জন্য মানে সয়েল অ্যালকালিন, তখন বেশি তখন তুমি মনে করো হচ্ছে যে আমরা অনেক সময় তোমার মানে অ্যাসিডিক সল্ট গুলো তোমার হচ্ছে হাইড্রোজেন কার্বনের যে মানে অ্যাসিড গুলা প্রোটন ডোনেট করতে পারে, হাইড্রোজেন কার্বনের গুলো আমরা ইয়ে করতে শিখতে পারি। আচ্ছা, এবার তোমার হচ্ছে সলিউবল অফ গ্রুপ 2 সালফেট, এটা মাথা রাখতে, ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে সলিউবল, ক্যালসিয়াম সালফেট স্লাইটলি সলিউবল ইনসলিউবল ধরতে পারে, বাকিগুলো ইনসলিউবল। বাইরে টেস্টিং ফর সালফেট, সালফেট টেস্ট কি? সালফেট টেস্ট আছে তোমার হচ্ছে ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে ব্যারিয়াম ক্লোরাইড সলিউশন বা নাইট্রিক অ্যাসিড অ্যাড করলে ব্যারিয়াম নাইট্রেট সলিউশন দিবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ব্যারিয়াম ক্লোরাইড সলিউশন, আর নাইট্রিক অ্যাসিড অ্যাড করলে ব্যারিয়াম নাইট্রেট সলিউশন দিবে। হোয়াইট প্রেসিপিটেট করবে। আয়নিকেশন কি? ব্যারিয়াম 2+ আয়ন সালফেট আয়ন, এটা ব্যারিয়াম সালফেট। এই শেষ, তারপরে আমরা 8B4 পর্যন্ত শেষ। নেক্সট দিন আমরা 8B5 থার্মাল স্টেবিলিটি, যেটা এটা তারপর থার্মাল স্টেবিলিটি। এগুলো ও হ্যাঁ, থার্মাল স্টেবিলিটি আর ওই যে ঠিক আসছে। তো আপনারা এই পর্যন্ত বলে ফেলেন।